আগে দিনটা ছিল আর বাকি দিনের মতোই। রেলকর্মীরা নিজ নিজ কাজ করছেন। ভরা শ্রাবণের মাস, অঝরে বৃষ্টি চলছে কয়েকদিন ধরেই। সেই দিনেও বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। সব কিছু ঠিকই চলছিল। সকাল পেরিয়ে দুপুর হয়, আর দুপুর পেরিয়ে বিকেল হয়। এখনো পর্যন্ত সব কিছুই ঠিক চলছিল, আর বাকি দিনগুলোর মতনই। কিন্তু এর পরেই নেমে আসে সেই বৃষ্টি ভরা অন্ধকার রাত। যাত্রী থেকে শুরু করে গাইশাল স্টেশনের কর্মরত কর্মীরা আর গাইশালের মানুষজন কেউই জানত না যে আর কয়েক ঘন্টার পরেই ভারতীয় রেলের ইতিহাসে লেখা হবে 2রা আগস্ট 1999-এর এই বৃষ্টি ভরা অন্ধকার রাতের কলঙ্কময় একটি কালো অধ্যায়। আর সেই অন্ধকার রাতের কলঙ্কময় অধ্যায়টি কী ছিল তা জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। দিনটা ছিল 2রা আগস্ট 1999 সাল। কিশনগঞ্জ স্টেশনে সেই দিন ইন্টারলকিংয়ের কাজ চলছিল। যখন কোনো স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ চলে তখন ট্র্যাক চেঞ্জ আর সিগন্যাল সিস্টেম পুরোটাই ম্যানুয়াল করতে হয়। দিল্লি থেকে আসামের তিনসুকিয়া যাওয়ার জন্য অবোধ আসাম এক্সপ্রেস কিশনগঞ্জ স্টেশনে পৌঁছায় প্রায় রাত্রি 1:30 নাগাদ। সেই দিন অবোধ আসাম এক্সপ্রেস 6 ঘন্টা দেরিতে চলছিল। কিশনগঞ্জ স্টেশনে সেই দিন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ছিলেন HM সিং। তিনি ভালো করেই জানতেন যে অবোধ আসাম এক্সপ্রেসকে আপ লাইনে রওনা করতে হবে, কেননা এটা ওনার প্রতিদিনের কাজ। কিন্তু সেই দিন যেহেতু ইন্টারলকিংয়ের কাজ চলছিল, তাই HM সিংকে তার স্টাফদের কাছে এটা নিশ্চিন্ত করতে হতো যে অবোধ আসাম এক্সপ্রেস আপ লাইনে গেছে কিনা। কিন্তু দুর্ভাগ্য যে তিনি সেই দিন এরকম কিছুই করেননি। HM সিং কিশনগঞ্জ থেকে অবোধ আসাম এক্সপ্রেসকে রওনা করে দিলেন নিউ জলপাইগুড়ির দিকে। তিনি এটি দেখলেন না যে অবোধ আসাম এক্সপ্রেস আপ লাইনে যাচ্ছে নাকি ডাউন লাইনে। অবোধ আসাম এক্সপ্রেসের সাথে ব্রহ্মপুত্র মেলের যে দুর্ঘটনা হবে তার সূচনা এইখান থেকেই শুরু হয়ে যায়। অবোধ আসাম এক্সপ্রেস সেই দিন রাত্রে আপ লাইনে কিশনগঞ্জ স্টেশন থেকে রওনা না হয়ে ডাউন লাইনে রওনা হয়ে যায়। এরপর কিশনগঞ্জ স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার HM সিং পাঞ্জিপাড়া স্টেশনে খবর দেন যে অবোধ আসাম এক্সপ্রেসকে আপ লাইনে রওনা করা হয়েছে পাঞ্জিপাড়া স্টেশনের দিকে। এরপর কিশনগঞ্জ এবং পাঞ্জিপাড়া স্টেশনের মাঝে 2 বা 3টে রেলগেট পড়ে। সেই দিন রাতে যখন অবোধ আসাম এক্সপ্রেস এই রেলগেটগুলো পার করছিল, তখন এই রেলগেটে থাকা গেটম্যানরা পর্যন্ত লক্ষ্য করেননি যে অবোধ আসাম এক্সপ্রেস আপ লাইনে না গিয়ে ডাউন লাইনে যাচ্ছে। অবোধ আসাম এক্সপ্রেসকে সেই দিন লিড করছিলেন মিস্টার রায়। অবোধ আসাম এক্সপ্রেস যে আপ লাইনে না গিয়ে ডাউন লাইনে যাচ্ছে সেটা উনি বুঝতেই পারেননি। ট্রেনটি যদি আপ লাইনে যেত তাহলে লাইনের ধারে যে ট্রেন সিগন্যালগুলো থাকে ওইগুলো তো তাহলে ড্রাইভারের দিকে হবে। আর যেহেতু ট্রেনটি ডাউন লাইনে চলছিল তাই সিগন্যালগুলো উল্টো দিকে ছিল। আর মিস্টার রায় এটা যদি বুঝে নিতেন যে সিগন্যালগুলো তার দিকে কেন দেখাচ্ছে না, উল্টো দিকে দেখাচ্ছে, তাহলে হয়তো ওই দুর্ঘটনাকে আটকানো যেত। এরপর পাঞ্জিপাড়া স্টেশন থেকে যখন ট্রেনটি অতিক্রম করে তখন পাঞ্জিপাড়া স্টেশনের কেবিনম্যান থেকে শুরু করে স্টেশন মাস্টার পর্যন্ত কেউই ধ্যান দেননি যে অবোধ আসাম এক্সপ্রেস ভুল লাইনে চলছে। কিন্তু সেদিন ভাগ্যের কি পরিহাস দেখুন। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে।
এই ভয়াবহ দুর্ঘটনাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, গেটম্যান, ড্রাইভার, পাঞ্জিপাড়া স্টেশন মাস্টার, কেবিনম্যান কেউই কোনো কিছু লক্ষ্যই করেনি সেদিন। এরপরেই আসে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গাইসাল স্টেশন। অপরদিকে ডিব্রুগড় থেকে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রাত্রি প্রায় 12:40 নাগাদ ছেড়ে কিশনগঞ্জের দিকে ধেয়ে আসছিল। আর এই ট্রেনটিকে লিড করছিলেন মিস্টার বি.সি. বর্ধন। ব্রহ্মপুত্র মেল কিন্তু ঠিক ডাউন লাইনেই চলছিল, কিন্তু অবোধ আসাম এক্সপ্রেস ছিল ভুল লাইনে। এই গাইসাল স্টেশনের কেবিনম্যান ছিলেন মারান্ডি। সেই রাত্রে এত বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎ না থাকার কারণে তিনিও ঠিক করে লক্ষ্য করেননি যে অবোধ আসাম এক্সপ্রেস ডাউন লাইনে চলছে, আর ওই ডাউন লাইনেই গ্রিন সিগন্যাল পেয়ে ছুটে আসছে ব্রহ্মপুত্র মেল। ওই সময় লাল রঙের আইশেফ কোচ হতো ট্রেনে। কার্গিলের যুদ্ধ শেষে বোর্ডের সিকিউরিটির ফোর্সের জওয়ানরা বাড়ি ফিরছিলেন ওই অবোধ আসাম এক্সপ্রেসে। কিছু কিছু যাত্রী নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার জন্য তৈরি হচ্ছিলেন, আর কিছু কিছু যাত্রী কিশনগঞ্জ স্টেশনে নামার জন্যও তৈরি হচ্ছিলেন। দুটি ট্রেনের জেনারেল কোচ আর স্লিপার কোচগুলি ছিল ভিড়ে ঠাসা, কিন্তু কেউই বুঝতে পারেননি যে কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে কী ঘটতে চলেছে। এরপরেই আসে সেই কলঙ্কিত মানবীয় ভুলের রাত 1:45। আর এই 1:45 সময়টিতে ডাউন লাইনে ব্রহ্মপুত্র মেল এবং অবোধ আসাম এক্সপ্রেস একে অপরের দিকে ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটারের গতিতে একে অপরের দিকে ছুটে আসছিল। যখন ব্রহ্মপুত্র মেলের ড্রাইভার আর অবোধ আসাম এক্সপ্রেসের ড্রাইভার দেখতে পায় যে একে অপরের ট্রেনের হেডলাইট, তখন ব্রহ্মপুত্র মেলের ড্রাইভার ভাবছেন যে অবোধ আসাম আপ লাইনে আছে, আর অবোধ আসাম এক্সপ্রেসের ড্রাইভার ভাবছেন যে উনি আপ লাইনে আছেন। ব্রহ্মপুত্র মেল ঠিক লাইনেই আছে, ডাউনে। এরপর যখন দুটি ট্রেন আরও কাছাকাছি এসে যায়, তখন তারা বুঝতে পারেন যে একই লাইনে দুটি মুখোমুখি একে অপরের দিকে ছুটে আসছে। দুটি ট্রেনেই হর্ন দেওয়া শুরু করে আর ইমার্জেন্সি ব্রেক লাগায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়, আর এই সংঘর্ষের আওয়াজ এতটাই বিকট ছিল যে যারা শুনেছিলেন তারা বলেন যে মনে হয়েছিল যেন কিছু মিসাইল একসঙ্গে ব্লাস্ট হয়েছে। এই সংঘর্ষের ফলে অবোধ আসাম এক্সপ্রেসের ইঞ্জিনটি মাটি থেকে প্রায় 50 মিটার ওপরে উঠে মাটিতে আছড়ে পড়ে, আর ব্রহ্মপুত্র মেলের ইঞ্জিনটি অবোধ আসাম এক্সপ্রেসের জেনারেল কোচকে ভেদ করে ভেতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই আকাশে বাতাসে শুধু মানুষের আর্তনাদ কান্নায় ভরে যায়। রেস্কিউ দল পৌঁছতে দেরি হয়, আর ততক্ষণে গ্রামের মানুষেরাই উদ্ধার কাজে লেগে যায়। এই দুর্ঘটনা যে কতটা ভয়াবহ হয়েছিল সেটা বোঝা যায় সকালে চারিদিকে শুধু ভিন্ন ভিন্ন মানুষের দেহ পড়েছিল। একটা ট্রেন আর একটা ট্রেনের উপরে উঠে গেছে, আর একটা ট্রেন ওপর ট্রেনের ভেতরে ঢুকে গেছে। সরকারি দলিল অনুযায়ী দুটি ট্রেনের ড্রাইভার সমেত 300 জন প্রাণ হারান, আর 700 থেকে 1000 জন আহত হন। কিন্তু এই দলিল ভুল, কেননা যারা জেনারেল কোচে যাত্রা করেন তাদের কোনো রেকর্ডই থাকে না। বেসরকারি রেকর্ড অনুযায়ী এই দুর্ঘটনাতে প্রায় 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। এই দুর্ঘটনা দেখে গাইসাল স্টেশনের স্টেশন মাস্টার নিজেকে সামলাতে পারেননি, তিনি আত্মহত্যা করেছিলেন। তখনকার রেলমন্ত্রী নীতিশ কুমার দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণের পর রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। একটু যদি দায়িত্ব পালন করে রেলকর্মীরা নিজেদের কাজটা ঠিক করে করতেন, সেই দিন তাহলে এত বড় দুর্ঘটনা হয়তো হতো না। যারা সেই দিন কাজ করছিলেন তারা প্রত্যেকেই অভিজ্ঞ রেল কর্মচারী ছিলেন, তারপরেও এত বড় একটা দুর্ঘটনা হলো। এই মানবীয় ভুলের জন্য নিভে গিয়েছিল
কিছু পরিবারের আশার আলো। নামা হলো না যাত্রীদের আর পরের স্টেশনে। হাজার হাজার মানুষ মুহূর্তেই চলে গেলেন না ফেরার দেশে। আর ওই ঘটনার কথা এখনও চোখে ভাসে 55 বছরের নরেন দাসের। রেল স্টেশন লাগোয়া 31 নম্বর জাতীয় সড়কের ধারে চায়ের দোকান নরেনবাবুর। বাড়ি স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে। চায়ের দোকানে বসেই দুর্ঘটনার রাতের বিবরণ দিচ্ছিলেন তিনি। গোটা গঞ্জের মতো আমিও তখন গভীর ঘুমে। রাত তখন 1:45। বিস্ফোরণের মতো বিকট শব্দে ঘুম ভেঙে গেল। বোঝা গেল আওয়াজটা স্টেশনের দিক থেকে। দৌড়ালাম স্টেশনের দিকে। গোটা গঞ্জেরই ঘুম ছুটে গিয়েছে। দেখলাম রেলকর্মী পবন নাগিন দৌড়তে দৌড়তে চিৎকার করছেন, বোমা ফেটেছে, বোমা ফেটেছে বলে। বোমা নয়, দুটি ট্রেনের সংঘর্ষ। নরেনবাবুদের প্রথমে তা বোঝার উপায় ছিল না, কারণ দাউ দাউ করে জ্বলছিল আগুন, ধোঁয়ায় ভরে গিয়েছিল চারিদিক। খানিক পরেই বোঝা গেল আসলে কি ঘটেছে। ভুল সিগন্যালের কারণেই এক লাইনে চলে এসেছিল অবধ আসাম এক্সপ্রেস আর ব্রহ্মপুত্র মেল। মুহূর্তেই ঘটে গিয়েছিল দেশের অন্যতম বৃহৎ রেল দুর্ঘটনা। এখনও চোখ ভিজে যায় নরেনবাবুর। পাশের একটা গাছে উঠে পড়েছিলেন তরুণ নরেনবাবু। সকাল হওয়ার পর দেখা গিয়েছিল মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাইশাল। লাশের পাহাড়, ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, স্বজনহারাদের কান্না, আহতদের আর্তনাদ। সেই করুণ দৃশ্য নরেনবাবুর মতোই ভোলেননি কোনো গঞ্জবাসী। গাইশালের বর্তমান স্টেশন মাস্টার রাকেশ কুমার, তার কথায় ওই ভয়ঙ্কর রাতের কথা ভোলেনি গাইশাল। এখনও গাইশাল স্টেশনে কর্মরত রয়েছেন ওয়াচম্যান বাস্কো ওরাও। তিনি বললেন, একটাই কামনা, আর যেন দ্বিতীয় গাইশাল না হয়। প্রতি 2রা আগস্ট তার চায়ের দোকানে মোমবাতি জ্বালেন নরেন দাস। 25 বছর আগে মৃত মানুষগুলোর আত্মার শান্তি কামনায়।